আচ্ছা, তো আমরা এখন জানবো হচ্ছে কোষ বিভাজন সম্পর্কিত তথ্যাবলী। আমরা দেখেছি যে ক্যারিওকাইনেসিসকে ৫ টা ধাপে বিভক্ত করা হয়েছে। আমাদের এসএসসির একাডেমিক বইতে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ সম্পর্কিত তথ্যাবলী রয়েছে। তো আমরা কি করব এখন? এই কোষ বিভাজনের ১ম যে প্রোফেজ ধাপটা আছে, এটাকে একটু বিশ্লেষিত করে পড়ব। তোমরা জানো যে এই অধ্যায়ে চিত্র আঁকাতে হয়। তো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রত্যেকেরই চিত্রগুলো তোমাদের অনেক সুন্দর করে আঁকাতে হবে, হ্যাঁ? পাশাপাশি এই চিত্রগুলো আঁকানোর পাশাপাশি তোমাদের স্পেসিফিক যে কয়টা তথ্য আমি লিখে দিচ্ছি, ঠিক এই কয়টা তথ্য যদি তোমরা পরীক্ষাতে লিখতে পারো, তাহলে তোমাদেরকে দেখবা ঘ নম্বর প্রশ্নে বা ঘ নম্বর প্রশ্নে ৩ এ ৩ অথবা ৪ এ ৪ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা প্রোফেজ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা তোমরা সবাই জানো ম্যাক্সিমামই, যে মাইটোসিসের, এটা দেখো, মাইটোসিসের প্রথম ও দীর্ঘস্থায়ী ধাপ, এটা হচ্ছে মাইটোসিসের প্রথম এবং দীর্ঘস্থায়ী ধাপ। এই জায়গাতে বিভাজনের শুরুতে এই যে কোষের মধ্যে যে কেন্দ্রিকাটা, যার নাম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আকারে বড় হতে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নিউক্লিয়াস কি হয়? আকারে বড় হয়। হ্যাঁ, একইভাবে আর কি কি ঘটনা প্রোফেজের মধ্যে ঘটে আমাদেরকে এটা জানতে হবে। আমাদেরকে জানতে হবে একটা কোষের মধ্যে, দেখো এটা যদি একটা কোষ, এই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে কে জানো? ক্রোমোসোম। আর ক্রোমোসোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। তো প্রোফেজ ধাপে হয় কি যে এই নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোসোমগুলো খাটো এবং মোটা হতে থাকে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি ঘটনা ঘটবে? যে ক্রোমোসোম সমূহ খাটো ও মোটা হয়। ওকে, তো এই খাটো এবং মোটা হয় কেন? তার কারণ হলো যে এই প্রোফেজ পর্যায়ে জল বিয়োজন শুরু হয়। জল বিয়োজন ঘটার ফলে, জল বিয়োজন বলতে কি বোঝায়? আগেকার যুগে মনে করা হতো যে জল বিয়োজন মানে মনে হয় পানি বের হয়ে যাওয়া। আসলে পানি বের হয় না, পানি প্রবেশ করে, এবং পানি প্রবেশ করার সাথে সাথে কোষের ঠিক মাঝ বরাবর অংশে সংকুচিত হতে থাকে এবং এটি খাটো এবং মোটা হয়। ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তীতে আরেকটা অংশ জানবো। এই অংশটুকু জানার আগে তোমাদের একটা বেসিক তথ্য জানাই। দেখো, এই যে অংশটুকু একটা ক্রোমোজোম, আবার এই পাশে একটা ক্রোমোজোম, হ্যাঁ, এই দুইটা ক্রোমোজোম ঠিক মাঝ বরাবর একটা গোলাকার অংশের সাথে আটকে থাকে। তো এই যে আটকে থাকার এই অংশটুকুর নাম আমরা জানি যে সেন্ট্রোমিয়ার। তো প্রোফেজ ধাপে কি হয় জানো? যে সেন্ট্রোমিয়ার ব্যতীত এই সব যে কোষটা বিভাজিত হচ্ছে, ওই পুরা কোষটা পুরাপুরি লম্বালম্বি ভাবে কি হয়? বিভক্ত হয়। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারি যে সেন্ট্রোমিয়ার ব্যতীত সম্পূর্ণ কোষ লম্বালম্বি ভাবে বিভক্ত হয়। এই কথাটা কিন্তু লেখাটা অত্যন্ত জরুরি। একইভাবে আমাদের মোটামুটি আর দুই একটা তথ্য কিন্তু প্রোফেজের মধ্যে উল্লেখ রাখলেই দেখবা যে আমাদের এটা হয়ে যাচ্ছে। এবার দেখো প্রোফেজে কি হয়? দুটি অপত্য ক্রোমাটিড তৈরি হয়। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ক্রোমাটিড কি? ক্রোমাটিড আবার কি? আমরা তো জানি ক্রোমোজোম, তো ক্রোমাটিড কোথা থেকে আসলো, তাই না? তো দেখো, এটা যদি হয় ক্রোমোজোম, তো ক্রোমোজোম যখন দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় ক্রোমাটিড। ওকে, বুঝছো? তাহলে ক্রোমাটিড কি কই থেকে আসলো? একটা ক্রোমোজোমকে যখন আমরা দুইটা পার্টে বিভক্ত করে ফেললাম বা ভেঙে ফেললাম, তখন এটা কি হয়ে গেল? ক্রোমাটিড হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের এই প্রোফেজের সর্বশেষ যে অংশটুকু আমরা জানবো সেটা হলো যে ক্রোমোজোম। দেখো, ক্রোমোজোম বা অনেকে ক্রোমোসোম বলে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, এগুলো নিয়ে তোমরা প্যারা নিবা না। ক্রোমোসোমও লিখতে পারো বা ক্রোমোজোমও লিখতে পারো, এটা নিয়ে তোমাকে কেউ কাটবে না। এই যে ক্রোমোজোম গুলো, এগুলো কি হয়? যে ক্রোমোজোম কুণ্ডলিত অবস্থায় থাকে, কুণ্ডলিত অবস্থায় থাকে, যা গণনা যোগ্য নয়। অর্থাৎ ক্রোমোজোম গুলো এমন অবস্থানে থাকে, পেঁচিয়ে এমন অবস্থানে থাকে, তোমরা কি অনেক ইয়া দেখেছো? সুতা
যদি একটা সুতার কৌটা থেকে যদি সবগুলো সুতা খুলে নিয়ে এক জায়গায় যদি ঘিজিবিজি করো, তখন দেখবা ওগুলা আর জট জট পাকে গেছে, ওটা আর খুলবে না। তো ওই রকম একটা অবস্থা এই ক্রোমোজোম গুলোর মধ্যে দেখা যায়, কুণ্ডলিত অবস্থা দেখা যায়, বুঝছো? তো যা কিনা গ্রহণযোগ্য না, গণনাযোগ্য না, গণনা করা সম্ভব না, গণনা করা যায় না। এই তো এই উল্লেখিত তথ্যগুলো তোমরা যদি প্রোফেসের মধ্যে লিখো আর যে কোনো একটা চিত্র যদি আঁকিয়ে দাও, তাহলে তোমাকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কিন্তু ফুল মার্কস তোমরা ক্যারি করতে পারবা। আচ্ছা, আমরা আজকে এখন দেখব হচ্ছে যে প্রোমেটাফেজ। দেখো, প্রোমেটাফেজ সম্পর্কিত তথ্যগুলি আমরা সহজেই জানার চেষ্টা করি। তো আমরা বিগত পার্টে দেখেছি যে প্রোফেজ সম্পর্কিত তথ্যাবলী, তো ঠিক একইভাবে প্রোফেজ সম্পর্কিত আমি যে তথ্যাবলীগুলো বলবো তোমাদেরকে, এই তথ্যাবলীগুলো যদি তোমরা লিখো তাহলে মোটামুটি কিন্তু ফুল মার্কস কিন্তু ক্যারি করা সম্ভব হবে। তো আমরা জানবো যে এই পর্যায়টা হচ্ছে মূলত এমন একটা পর্যায়, একটা স্বল্পস্থায়ী পর্যায়, বুঝছো? এটা কেমন পর্যায়? স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী, অর্থাৎ খুবই অল্প সময় যাবত এই পর্যায়টা কি থাকে? অবস্থান থাকে। এখন এই পর্যায়ে কি হয় দেখো, এই পর্যায়ে মূলত দুটি মেরু অঞ্চলের সৃষ্টি হয়, মেরু অঞ্চল সৃষ্টি হয়। এখন প্রশ্ন হলো যে এই যে মেরু অঞ্চল, একটা বিষয় খেয়াল করো, মেরু যে অঞ্চলটা, এই অঞ্চলটা কি তুমি চেনো? চেনো না তো, তাহলে তোমাকে তাকে চিনাতে হবে যে মেরু অঞ্চল আবার কি জিনিস। তো মনে রাখবা, তোমরা একটা উদাহরণ শোনো তো, এই রান্না বান্না করে না, রান্না বান্না করার সময় কি করতে হয়? জিনিসপত্রগুলো পাত্রের মধ্যে নেওয়া লাগে না? ও ঠিক একই রকম এই যে কোষ বিভাজন হওয়ার জন্য একটা নির্দিষ্ট অবস্থানের প্রয়োজন আছে, তাই কি না? অবস্থানের প্রয়োজন আছে না? তো এই যে অবস্থানের মধ্যে মনে রাখবা যে এই অবস্থানের বাইরের দিকের অঞ্চলগুলোকে মেরু অঞ্চল বলা হয়, আর কেন্দ্র এই যে ঠিক মাঝ বরাবর অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল, বুঝছো? আশা করি তোমরা এই মেরু অঞ্চল কিভাবে সৃষ্টি হলো বা কি জিনিস এটা কিন্তু বুঝতে পেরেছো। এবার তোমরা জানবা হচ্ছে যে এই যে মেরু অঞ্চলে কোষের মধ্যে এক ধরনের প্রোটিন তৈরি হয়, একটু মনে রাখবা। দেখো, কোষের মেরু অঞ্চলে, কোষের মেরু অঞ্চলে আমি বলেছি এক ধরনের কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, বুঝছো? এক কোষের মধ্যে তো প্রোটিন তৈরি হতেই পারে, খাদ্য শক্তি তৈরি হয়, তো সেই উপাদানের মধ্যে একটা প্রোটিন স্বাভাবিকভাবেই থাকবে। তো মেরু অঞ্চলে প্রোটিন সমূহ, যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে, সেই প্রোটিন সমূহ কি তৈরি করে জানো? প্রোটিন সমূহগুলো মূলত বিষুবীয় অঞ্চল কি করে? বিষুবীয় অঞ্চলের ঠিক আগে, বিষুবীয় অঞ্চলের ঠিক আগে বা চারিপাশে একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। তাহলে কোষের মেরু অঞ্চলের প্রোটিন সমূহ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। এখন বলতে পারো যে স্পিন্ডল যন্ত্র কি? ওই যে বললাম যে কোষের মধ্যে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনগুলো একত্রিতভাবে কি বোঝা যাবে? একত্রিতভাবে কি তৈরি হয়? এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। একইভাবে 3 নম্বরে যে আমরা তথ্যটা জানবো সেটা হচ্ছে, দেখো আমাদের এই জায়গাতে মনে রাখতে হবে যে স্পিন্ডল যন্ত্রটা ঠিক একটা কোষের মধ্যে ঠিক কি কি কাজে লাগে, এটা একটু আমাদের জানতে হবে। দেখো, এই পর্যায়ে এসে স্পিন্ডল যন্ত্র কোষের মাইক্রোটিউবিউল সৃষ্টি করে, মাইক্রোটিউবিউল সৃষ্টি করে। এই যে মাইক্রোটিউবিউল, এটা কি জিনিস জানো? এটা মূলত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর একটা অংশ হচ্ছে মাইক্রোটিউবিউল। এটা কোথা থেকে এসেছে জানো? মূলত এটা এসেছে হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর সাইটোস্কেলেটন থেকে। এইটা এক কথা তোমরা জেনে রাখবা যে সাইটোপ্লাজমীয় একটা অঙ্গাণু যার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল, এটি মূলত একটি কোষকে দৃঢ়তা প্রদান করে বা একটা কোষকে সুগঠিত করে। এই অংশটুকু মূলত তৈরি হলো স্পিন্ডল যন্ত্র। এবার এই মাইক্রোটিউবিউল ছাড়াও আর কি কাজ রয়েছে? শুধু কি এই 3টাই কাজ? প্রোমেটাফেজ ধাপে কি শুধু এই 3 ধরনের ঘটনাই ঘটে? না, আরো কিছু ঘটনা ঘটে। দেখো, সেটা হচ্ছে
যে স্পিন্ডল যন্ত্রের এই যে স্পিন্ডল যন্ত্রটা, স্পিন্ডল এই যন্ত্রের আমরা জানি একটা ক্রোমোজোমের মধ্যে, একটু আমরা প্রোফেজের মধ্যে দেখাইছি যে দুইটা ক্রোমোজোমকে আটকে রাখে হচ্ছে সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার কি করে, স্পিন্ডল যন্ত্রের সেন্ট্রোমিয়ার, দেখো সেন্ট্রোমিয়ার এক পাশের সাথে অন্য পাশ বা অন্য প্রান্ত, এক পাশের সাথে অন্য প্রান্ত কি হয়, সংযুক্ত হয়। বা তোমরা এভাবেও লিখতে পারো যে এক প্রান্তের সাথে অন্য প্রান্ত সংযুক্ত হয়, এভাবেও কিন্তু লেখা যেতে পারে। বা এক পাশের সাথে অন্য পাশে সংযুক্ততা হয় বা একে অন্যের সাথে আটকে থাকে আর কি, এই ঘটনাটা প্রোমেটাফেজে ঘটে থাকে। এবার আমরা জানি একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে চারটা উপাদান, একটা হলো পর্দা, একটা হলো যে নিউক্লিওলাস, আর একটা হলো যে নিউক্লিওপ্লাজম, আর একটা হলো যে ক্রোমাটিন তন্তু, আর এটা কি ক্রোমাটিন তন্তু। এটার মধ্যে থেকে এই যে নিউক্লিয়ার পর্দা আর এই যে নিউক্লিওলাস, এই দুইটা অংশ কি হয় জানো, বিলুপ্ত হতে থাকে, বিলুপ্তি ঘটতে থাকে আর কি, এই কথাটা বলতে হবে। তাহলে দেখো যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা বিলুপ্তি আমরা এখানে আমরা ইকার দিব, দেখো বিলুপ্তি ঘটতে থাকে। বিলুপ্তি কিন্তু এখনো হয়ে যায়নি, বিলুপ্তি ঘটে যাওয়া আর ঘটতে থাকা এক বিষয় না। উদাহরণ হিসেবে আমাদের বাংলাদেশে তোমরা বলতে পারো যে সাইকাস উদ্ভিদ অনেক কম, এটা বিলুপ্তি ঘটে যাচ্ছে, ঘটতে আছে, প্রায় শেষের দিকে, সংকটাপন্ন অবস্থা। আর বিলুপ্তি হয়ে যাওয়া বলতে তোমরা স্বাভাবিকভাবে ডাইনোসরের উদাহরণ দিতে পারো, যে ঘটে গেছে অলরেডি, এত বড় একটা প্রাণী পৃথিবীতে কিন্তু আর নাই, কোনো অস্তিত্বই কিন্তু নাই। তো বিষয়টা এরকম যে বিলুপ্তি ঘটতে থাকা আর বিলুপ্তি ঘটে যাওয়া কিন্তু এক বিষয় না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা একটা স্পেশাল তথ্য ইনক্লুড করব, সেটা হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে মনে রাখবা যে প্রাণী কোষ, হ্যাঁ, এখানে যতগুলো তথ্য ইনক্লুড করেছি সবগুলো প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে একটা বিষয় আমরা জানি যে প্রাণী কোষের মধ্যে এমন কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে যা কিনা উদ্ভিদ কোষের মধ্যে নাই। তো সেক্ষেত্রে এই প্রাণী কোষে একটা অঙ্গাণু যার নাম হচ্ছে সেন্ট্রিওল, যা কিনা প্রাণী কোষের অনন্যতম বা এক্সক্লুসিভ বৈশিষ্ট্য। তো প্রাণী কোষের এই সেন্ট্রিওলটা কি হয় জানো, দুপাশে সেন্ট্রিওল এর দুপাশে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। অ্যাস্টার রে বলতে কি বোঝাচ্ছে, ওই যে তন্তু প্রোটিনগুলো এতটাই চিকন আকৃতি বা চুলের মতো অংশ গঠন করে যা কিনা বলতে পারো একটা তন্তু, রে বলতে এখানে তন্তু বোঝাচ্ছে, অ্যাস্টার রে বা অ্যাস্টার তন্তু হিসেবে নাম দেওয়া হয়েছে, যা সেন্ট্রিওলের দুপাশ থেকে বিচ্ছুরিত হয়। এটা প্রাণী কোষের ক্ষেত্রেই শুধু ঘটে, তাই এটা স্পেসিফিক একটা আলাদা ঘটনা। এই দিয়ে কিন্তু আমাদের প্রোমেটাফেজের সকল বৈশিষ্ট্য শেষ হয়ে গেল। এই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি তোমরা যদি প্রোমেটাফেজের একটা চিত্র অ্যাড করে দাও তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস অবশ্যই ক্যারি করতে পারবে। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে মূলত কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ের বিশ্লেষণ, ঠিক আছে? তো তোমরা জানো যে প্রোমেটাফেজ এবং প্রোফেজ পর্যায়ে তোমরা অনেক বিষয়গুলো শিখতে পেরেছো। তো আমরা ঠিক মেটাফেজের মধ্যেও একই রকম ভাবে বিষয়গুলোকে জানবো। মেটাফেজ পর্যায়ে আসলে কি ঘটনাটা ঘটে দেখো, এটা একদম মধ্য পর্যায়। মেটাফেজ, মেটা কথাটার অর্থ হলো মধ্য পর্যায়, বুঝছো? তো এই মধ্য পর্যায়ে কি হয় যে ক্রোমোজোম গুলো, তোমরা দেখেছো যে ক্রোমোজোম গুলো কিন্তু একটা সময় মেরু অঞ্চলে কিন্তু অবস্থান করছিল, তাই না? তো এখন মেটাফেজে এসে এই ক্রোমোজোম গুলো আর মেরু অঞ্চলে অবস্থান করবে না। এগুলো দেখো ক্রোমোজোম সমূহ মূলত স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। অর্থাৎ ক্রোমোজোম সমূহ এবার মেরু অঞ্চলে না থেকে এবার বিষুবীয় অঞ্চলে চলে আসবে। মেটাফেজ মানে বিষুবীয়, মেটাফেজ বলতে খালি বিষুবীয়, একটা কথাই মনে রাখবা সবসময়, ঠিক আছে? এবার
আমরা জানি যে একটা ক্রোমোজোম দুইটা একটা বস্তুর সাহায্যে আটকে থাকে, যেটাকে সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে। এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা কি হয় জানো, যে বিষুবীয় অঞ্চলে ও বাহু দুটি মেরু অঞ্চলে অবস্থান করে। তাহলে মেটাফেজে কি কি হয় ঘটনা দেখো, দুইটা ঘটনা ঘটে। সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় অঞ্চলে, আর বাহু দুইটা, অর্থাৎ সেন্ট্রোমিয়ারে যে দুইটা বাহু থাকে, এই দুইটা বাহু মেরু অঞ্চলে অবস্থান করে। তাহলে দেখো যে সেন্ট্রোমিয়ার কি করে, সেন্ট্রোমিয়ার মূলত কোথায় অবস্থান করে বলো তো? আমি একটু আগে কি বললাম, যে বিষুবীয় অঞ্চলে। দেখো বিষুবীয় অঞ্চলে ও বাহু, এই সেন্ট্রোমিয়ারের যেটা বাহু থাকে না, এই বাহু দুটি কোথায় অবস্থান করে? বিষুবীয় অঞ্চল ছাড়া আর একটা কি অঞ্চল রয়েছে তোমরা জানো, যে মেরু অঞ্চলে অবস্থান করে, মেরু অঞ্চলে অবস্থান করে। এই দুইটা কিন্তু মূলত মেটাফেজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাছাড়া আর কি কি মেটাফেজে তোমরা এসে লিখবা, যেটা দ্বারা মূলত মেটাফেজকে অনেক সুন্দরভাবে আখ্যায়িত করা যায় বা বিশ্লেষিত করা সম্ভব হবে। আমরা 3 নম্বরে যে কথাটা লিখবো সেটা হচ্ছে, দেখো এই জায়গাতে আমরা কিন্তু একটা কথা বলে নিই আগে, যে প্রোফেজ ধাপে তোমরা দেখেছো যে ক্রোমোজোম সবচেয়ে খাটো এবং মোটা হচ্ছিল, কিন্তু এই জায়গাতে এসে কি ঘটনাটা ঘটে, সবকিছুরই কিন্তু একটা লাস্ট পর্যায়ে আছে। তো খাটো এবং মোটা হওয়ারও একটা লাস্ট পর্যায়ে আছে। তো সেই লাস্ট পর্যায়টা এই মেটাফেজে ঘটনাটা ঘটে। কি কথা সেটা, যে ক্রোমোজোম সমূহ সর্বাধিক খাটো এবং মোটা হয়। ক্রোমোসোম সমূহ সর্বাধিক খাটো ও মোটা হয়, এই ঘটনা কিন্তু ঘটে। অথচ প্রোফেজে কিন্তু শুধু খাটো এবং মোটা হওয়া শুরু হয়েছিল, সর্বাধিক না। কিন্তু মেটাফেজের ক্ষেত্রে কিন্তু সর্বাধিক খাটো এবং মোটা হচ্ছে। আচ্ছা, এবার আমরা জানি একটা ক্রোমোজোম সাধারণত মাতৃকোষ অবস্থায় সেটাকে ক্রোমোজোমই বলবো, কিন্তু একটা ক্রোমোজোম থেকে যখন দুইটা নতুন কোষ উৎপন্ন হবে বা অপত্য কোষ উৎপন্ন হবে, তখন তাকে কিন্তু আর ক্রোমোজোম বলা যাবে না, তখন তাকে কি বলতে হবে? ক্রোমাটিড বলতে হবে। এই যে ক্রোমোজোম সমূহ, এই ক্রোমোজোম সমূহের মধ্যে থাকা যে ক্রোমাটিডটা রয়েছে, এই ক্রোমাটিডটা কি হয়, দুইটা আমরা জানি দুইটা দুই দিকে কি হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। একটা ক্রোমোজোম যখন দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, দুইটা ক্রোমাটিড দুটো বিভক্ত হয়ে যায়। তাহলে দুইটা কি হয়ে যাবে, দুইটা ক্রোমাটিড দুই পাশ থেকে বিভক্ত হয়ে যাবে। এক কথায় একবারে বলবা যে ক্রোমোসোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিভক্ত হতে থাকে। তাহলে ক্রোমোসোমের ক্রোমাটিড দুটি পরস্পর হতে বিভক্ত হতে থাকে। এই তো হয়ে গেল। এরপর আমরা মেটাফেজের আরেকটা তথ্য জানবো। দেখো আমরা দেখেছিলাম যে প্রোমেটাফেজে কিন্তু সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি সবকিছু বিভাজিত হচ্ছিল, কিন্তু মেটাফেজ পর্যায়ে এসে সেন্ট্রোমিয়ারও আর বাকি থাকবে না, সেন্ট্রোমিয়ারেরও কি শুরু হবে, বিভাজন শুরু হবে। অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হবে। এবং সর্বশেষ লাস্ট যে অংশটুকু আমরা জানবো, এটা দ্বারা মেটাফেজের সকল বৈশিষ্ট্য পরিপূর্ণতা আসবে এসএসসির একাডেমিক বইয়ের তথ্য অনুযায়ী। তাছাড়া আমাদের এই জায়গাতে যে তথ্যগুলো উল্লেখ করেছে, এগুলো হচ্ছে মেটাফেজের বেসিক তথ্যাবলী। এগুলো জানলে মোটামুটি মেটাফেজকে বিশ্লেষিত করা যায় বা সংজ্ঞায়িত করা যায়। তো এই জায়গাতে মনে রাখবা যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা যেটাই বলো না কেন, মেমব্রেনের আরেকটা নামে রাখা যায় এনভেলপ, যেটাকে বলে পর্দা বা মেমব্রেন বা এনভেলপ। এক কথায় পর্দা এবং নিউক্লিওলাস আমরা বলেছিলাম যে বিলুপ্তি ঘটতে থাকে এর আগের পর্যায়ে, এই জায়গাতে এসে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যাবে। তাহলে আমরা এই জায়গাতে লিখব যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এই দিয়ে কিন্তু আমাদের মেটাফেজ পর্যায়ের সকল বৈশিষ্ট্য সম্পন্ন হলো। এই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি তোমরা মেটাফেজের চিত্রগুলো যদি পাশাপাশি আঁকিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস অবশ্যই ক্যারি করতে পারবা। আমরা এখন জানতে চলেছি কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়। সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্যে এটি অন্তর্ভুক্ত।
এই অ্যানাফেজ পর্যায়ের বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা খুবই জরুরি এবং এটা পরীক্ষাতে সবথেকে বেশি আসা একটা টপিক। সো এটা তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো আমরা অ্যানাফেজ সম্পর্কিত তথ্যাবলী খুব সুন্দর করে জানার চেষ্টা করি। ওকে, তো দেখো এই জায়গাতে প্রথমত তোমরা একটা জিনিস বুঝবা যে দুটি ক্রোমাটিড আমরা জেনেছিলাম যে একটা ক্রোমোজোম বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিডে পরিণত হয়, মনে আছে? তাহলে দুইটা ক্রোমাটিড কি হয়, দেখো দুইটা ক্রোমাটিড কি হয়ে যায়, দুই পাশে কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। তাহলে দুটি ক্রোমাটিড দু পাশে বিভক্ত হয়, এই ঘটনাটা কিন্তু ঘটে। পাশাপাশি অ্যানাফেজে এই যে দুই পাশে বিভক্ত হয়ে গেলে তারপরে কি কাজ শেষ? না, আর এই কাজ এখনো শেষ হয়নি, আরো কিছু বাকি আছে। তো মনে রাখতে হবে যে এই যে অপত্য যে ক্রোমোজোমগুলো, নতুন যে ক্রোমোজোমগুলো হলো না, এই অপত্য ক্রোমোজোম সমূহ মনে রাখবা, এই যে অপত্য ক্রোমোজোম সমূহ পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে শুরু করে। তাহলে অপত্য ক্রোমোজোম সমূহ পরস্পর বিপরীত, দেখো যে বিপরীত মেরুর দিকে সরে যেতে শুরু করে। অর্থাৎ এরা কিন্তু আর যে জায়গাতে অবস্থান ছিল সেই জায়গাতে আর থাকে না, বরং মেরু অঞ্চলের দিকে কিন্তু সরে যেতে শুরু করে। ঠিক আছে? একইভাবে অ্যানাফেজের মধ্যে যে শুধু এই ঘটনাটাই ঘটে তা না, আরো একটা ঘটনা রয়েছে। আমরা জানি যে এই জায়গাতে এক ধরনের ক্রোমোসোমাল নৃত্য দেখা যায়। তো ক্রোমোসোমগুলো এত পরিমাণ নড়াচড়া করে যেন দেখে মনে হয় তারা নাচানাচি করছে, বুঝছো? এগুলোকে ইংরেজি হরফের VLJI আকৃতির মতো দেখা যায়। তাহলে দেখো এই পর্যায়ে কি ঘটনাটা ঘটে, যে ক্রোমোজোম সমূহ VLJI আকৃতি ধারণ করে। তো এই যে এদের আকৃতি অনুযায়ী বা এদের অবস্থান অনুযায়ী এদেরকে নাম দেওয়া হয়েছে। ভি বলতে আসলে দেখো যে মেটাসেন্ট্রিক। এখানে এই দেখো এল বলতে এখানে কি বোঝাচ্ছে, যে সাব মেটাসেন্ট্রিক। আই বলতে এখানে দেখো কি বোঝাচ্ছে, যে অ্যাক্রোসেন্ট্রিক। এবং এখানে যে দেখো সবার শেষে এই জায়গাতে আমরা একটা মিস্টেক করে ফেলেছি, এই জায়গাতে দেখো কি, যে VLJI, হ্যাঁ VLJI, জেতে আমরা এই জায়গাতে লিখবো হচ্ছে যে অ্যাক্রোসেন্ট্রিক এবং আইতে তোমরা লিখবা হচ্ছে যে টেলোসেন্ট্রিক। এই যে সেন্ট্রিক কথাটার মানে কি, যে অবস্থান। তো ঠিক কোন জায়গাতে অবস্থান করছে তার উপর ভিত্তি করে VLJI আকৃতি অর্থাৎ ইংরেজি হরফের মতো দেখা যায়। ক্রোমোজোমগুলোর তো বিভিন্ন আকৃতি অবস্থা দেখা যায়, তো তাদের মধ্যে মাত্র 4টা আকৃতি এই অ্যানাফেজ পর্যায়ে উল্লেখিতভাবে দেখা যায় বা স্পষ্টতরভাবে দেখা যায় বিধায় এই জায়গাতে আমরা কিন্তু একটা বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখিত বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপন করেছি। একইভাবে এই যে দেখো এগুলোকে আমরা বলতে পারি যে ক্রোমোসোমের দৈর্ঘ্য। এই যে অ্যানাফেজের ক্ষেত্রে দেখো ক্রোমোসোমের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ এরা বড় হতে থাকে। হ্যাঁ, তাছাড়া আমরা সর্বশেষ যে অংশটুকু জানতে পারি সেটা হলো যে ক্রোমোসোম গুলো কি হয়, তোমাদের কি মনে আছে এক জায়গায় আমরা কি বলেছিলাম, যে গণনাযোগ্য না, গণনা করা যায় না, সুতাগুলোর মতো যখন হয়ে থাকে, অর্থাৎ কি করে থাকে, পেঁচিয়ে থাকে, বোঝা যায় না, গণনা করা যায় না। কিন্তু অ্যানাফেজ পর্যায়ে এসে ক্রোমোসোম গুলো গণনা করা যায়, কারণ কি হয়, অধিকতর স্পষ্ট হয়। কারা স্পষ্ট হয়? ক্রোমোজোম সমূহ অনেক বেশি স্পষ্ট হয়। এই স্পষ্ট হওয়ার কারণ কি, তাদের মধ্যে এক ধরনের রঞ্জন ক্ষমতা বৃদ্ধি পায় বিধায় তারা স্পষ্ট হয় এবং তাদেরকে গণনা করা পসিবল হয়। এবং এরা এমন একটা আকৃতিতে থাকে যেগুলো ইংরেজি হরফের VLJI আকৃতি বোঝা যায়, যেগুলোকে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এবং অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক আমরা বলতে পারি। এই দিয়ে আমাদের অ্যানাফেজের বৈশিষ্ট্য কিন্তু শেষ হচ্ছে। এই অ্যানাফেজের বৈশিষ্ট্যের সাথে তোমরা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের একটা চিত্র কিন্তু অ্যাড করে দিলেই তোমরা ফুল মার্কস অবশ্যই ক্যারি করতে পারবা। আচ্ছা, আমরা এখন কোষ বিভাজনের সর্বশেষ ধাপ সম্পর্কে আমরা এখন জানতে চলেছি। এটার নাম তোমরা সবাই অবগত, এটার নাম কি বলতো? টেলোফেজ। হ্যাঁ, তো এই যে টেলোফেজ,
এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো আমরা বিগত বৈশিষ্ট্যগুলো যেভাবে জেনেছি ঠিক একইভাবে জানবো। এই জায়গাতে কি ঘটনা ঘটে দেখো, প্রোফেজ পর্যায়ে বা প্রোমেটাফেজ পর্যায়ে বা মেটাফেজ পর্যায়ে বা এনাফেজ পর্যায়ে যা যা ঘটনা ঘটেছে ঠিক সেই ঘটনার বিপরীত অবস্থা একটা ঘটনা ঘটবে। অর্থাৎ লাস্ট সময়ে এসে মানুষ কি করে যে চিন্তা করে না, যেমন সাপোজ ধরো যে ঈদের সময় কি করে, যে শেষ দিকে এসে মানুষ খুব তাড়াহুড়া লাগায় না যে বাড়িতে যাবো, বাড়িতে যাওয়া লাগে, এরকম একটা সিচুয়েশন আসে না? তো ওইরকমই টেলোফেজের একটা শেষ একটা ধাপ, বুঝছো? এই টাইমটাতে এসে এমন একটা সিচুয়েশন হয় যে আগে যা ঘটেছে তার বিপরীত ঘটনাটা এই জায়গাতে ঘটে বসে আছে, এরকম একটা অবস্থা দেখা যায়, বুঝছো? তাহলে মাইটোসিসের শেষ পর্যায়ে এবং সাইটোকাইনেসিস কিভাবে আসলো তোমরা কিন্তু প্রথম পার্টে দেখেছো যে একটা কোষ বিভাজনের প্রথমে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে আমরা এখন বলতে পারি যে টেলোফেজ হচ্ছে মাইটোসিসের সর্বশেষ পর্যায় এবং মাইটোসিসের দেখো সাইটোকাইনেসিসের পূর্বের পর্যায়। তাহলে আমরা এই জায়গাতে বলতে পারি যে মাইটোসিসের সর্বশেষ পর্যায় ও সাইটোকাইনেসিসের পূর্বের পর্যায়। আবার এটাকে বলতে পারো সাইটোকাইনেসিসে প্রবেশের পর্যায়ে বলতে পারো, মানে এই পর্যায়টা শেষ করেই তো সাইটোকাইনেসিসে প্রবেশ করবে, সো প্রবেশের পর্যায়ে আমরা বলতেই পারি। একইভাবে আমরা টেলোফেজের আরো কিছু তথ্য যদি জানি, দেখো যে প্রোফেজের ঘটনার বিপরীত ঘটনা ঘটে। কোন ঘটনা? প্রোফেজ ধাপ তো তোমরা জানো, প্রোফেজ এর ঘটনার বিপরীত ঘটনাটা ঘটে, বিপরীত ঘটনা ঘটে। অর্থাৎ প্রোফেজে যে ঘটনাগুলো দেখেছো এই টেলোফেজে কিন্তু প্রত্যেকটা ঘটনার বিপরীত ঘটনা ঘটবে। প্রোফেজে যা হয়েছে তার বিপরীত ঘটনা কিন্তু এখানে ঘটবে। তো এখানে আর একটা ঘটনা ঘটবে, দেখো যে নিউক্লিয়ার রেটিকুলাম। আমরা কিন্তু জানি যে নিউক্লিয়াসের 4টা অংশ, তার মধ্যে কিন্তু নিউক্লিয়ার রেটিকুলাম অন্যতম। তো নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি হয় এই টেলোফেজে এসে, এই তথ্যটাও কিন্তু তোমাদের জানতে হবে। একইভাবে শুধু যে নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি হয় তা না, এই জায়গাতে দেখো আমরা প্রোফেজে দেখেছিলাম যে নিউক্লিওলাস এবং আর একটা কি ছিল, নিউক্লিয়ার পর্দা বিলুপ্তি ঘটেছিল প্রোফেজে, কিন্তু এই জায়গায় টেলোফেজে এসে সেই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটবে, অর্থাৎ পুনরায় আবার ফেরত আসবে, বুঝছো? তাহলে কি এটা বিপরীত ঘটনা হলো না? ঠিক ওইরকম ভাবে তাহলে আমরা এখানে বলতে পারি যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ পূর্ণ আবির্ভাব ঘটবে, আবার পুনরায় কিন্তু এগুলা ফেরত আসবে। ঠিক আছে, যেহেতু বিলুপ্তি হয়ে গেছিল তোমরা জানো, তাহলে বিপরীত ঘটনার ক্ষেত্রে তাহলে তো পুনরায় ফেরত আসাটাকেই বোঝায়। এরপর আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে, দেখো আমরা দেখেছিলাম যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছিল প্রোফেজ ধাপে, প্রোমেটাফেজ ধাপে বা অন্যান্য ধাপে, যেটাই হোক না কেন। তো আমরা যেহেতু লিখেছি যে প্রোফেজের ঘটনার বিপরীত ঘটনা ঘটে, তো সেই অনুপাতে টেলোফেজে কিন্তু এবার কি হবে, সেই স্পিন্ডল যন্ত্রের কি হয়ে যাবে, বিলুপ্তি ঘটবে যেটা তৈরি হয়েছিল। তাহলে স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি ঘটবে, এইটা কিন্তু আমরা জানতে পারলাম, বিলুপ্তি ঘটলো। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি না হয় ঘটলো, এবার এই জায়গাতে একটা নতুনত্ব, একটা নতুন একটা ইউনিক জিনিস তৈরি হবে, এটাকে আমরা বলবো কোষ প্লেট, অর্থাৎ কোষের ঠিক তল, কোষের তলকে আমরা বলছি কোষ প্লেট। তাহলে এই জায়গাতে নতুন একটা নতুনত্ব বিষয় কি জানছি, দেখো যে কোষ প্লেট তৈরি হয়। কোথায় কোষ প্লেট তৈরি হয় এমসিকিউতে যদি আসে তাহলে তোমরা পারবা না? অবশ্যই পারবা। টেলোফেজে কোষ প্লেট তৈরি হয়। এবং টেলোফেজের সর্বশেষ একটা বৈশিষ্ট্য আমরা তোমাদেরকে জানাবো, সেটা কি যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু যেগুলো আছে, এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর উৎপত্তি শুরু হয়। কেন? আমরা জানি একটা কোষ বিভাজিত হওয়ার পর নতুন অপত্য যে কোষটা তৈরি হবে, সেই কোষের মধ্যেও তো সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকতে হবে, তাই না? একটা কোষের মূল উপাদানই তো সাইটোপ্লাজমিক অঙ্গাণু এবং নিউক্লিয়াস, তাই কি না? তো তাহলে সেক্ষেত্রে একটা কোষ, নতুন একটা কোষ উৎপন্ন হতে হলে অবশ্যই ওই কোষের মধ্যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুর উৎপত্তি হতে হবে। তো সেই ঘটনাটা এই টেলোফেজে ঘটে। তাহলে সাইটোপ্লাজমিক অঙ্গাণুর উৎপত্তি ঘটে। এই দিয়ে আমাদের কিন্তু
টেলোফেজ পর্যায়ে সকল বৈশিষ্ট্য শেষ হয়ে গেল। এই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি তোমরা যদি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের যে কোনো একটা চিত্র কিন্তু ইনক্লুড করে দাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফুল মার্কস ক্যারি করতে পারবা।